এটা আমাদের আয়ত্তের বাইরে ছিল, মানে আমরা ব্যাপারটা ভাবতে পারিনি। ফলে অত্যাচার অনেক বেড়ে গেছে, আজকের দিনে অত্যাচার অনেক বেড়ে গেছে। আজকের দিনে দেখুন, সুকান্ত বাবু যে কথাটা বলছেন আমি কমপ্লিটলি, উনি আমাদের সভাপতি, ওনার কথায় আমি অবভিয়াসলি ওনার সঙ্গে সম্পূর্ণভাবে একমত। তিনি কোনো মানে আমাদের বাইরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এটাই পার্টির লাইন। বাকি যেটা হচ্ছে, আমি গত প্রশ্নের মতো আমি আবার বলছি, বাকি একজন আরেকজনকে, ওনার প্রত্যেক আমার থেকে অনেক বড় নেতা, যে জন্য এর নিয়ে টেপ্পুনি করার মতো জায়গায় ঠিক আমি নেই। মানে বিশেষ করে তারা যেহেতু অ্যাক্টিভ, প্রত্যেকে যেহেতু অ্যাক্টিভ, সৌমিত্র বাবু, শুভেন্দু বাবু, দিলীপ বাবু, প্রত্যেকে যেহেতু আজকে অ্যাক্টিভ রাজনীতি করছেন, তো তাদের ব্যাপারে মানে কেউ আউটসাইডার যদি বিমান বস ওনার সম্বন্ধে কিছু বলতে বলতো আমি তাহলে উত্তর দিতাম। কিন্তু যেহেতু যারা পার্টি অ্যাক্টিভ করছে, আমি তাদের কারোর পক্ষে বা বিপক্ষে বললে, একজনের বললে আরেকজনের মানে সেটা ইয়েতে চলে যাবে, আমি সেই জন্য তার পক্ষে বা বিপক্ষে যাচ্ছি না। কিন্তু না, শুধু তোদের যে বিষয়টা সামনে আসছে, এখন সামনে 26-এর ভোট, এবং এই সময় জনমানসে যদি এইরকম একটা প্রভাব পড়ে যে পার্টির যাদের যাদের উপরে নির্ভর করে এই পার্টিটা এগিয়ে চলেছে, বাংলায় যারা পার্টির প্রধান মুখ, তাদের মধ্যেই যদি এই ধরনের একটা মানে মন কষাকষি চলে, বা তাদের মধ্যে যদি এরকম একটা ভাঙনের অবস্থা তৈরি হয়, পার্টির মধ্যেই একজন আরেকজনের বিরুদ্ধে এই জাতীয় কথা বলছেন, তাদের তো সাধারণ মানুষ এবং যারা আজকে এতগুলো ভোট দিয়েছেন বিজেপিকে, বা যারা এই পার্টিটা করেন, তাদের মধ্যে একটা হতাশার সৃষ্টি হয় যে পার্টির যারা নেতারা রয়েছেন তাদের মধ্যেই মতের মিল হচ্ছে না। গণতান্ত্রিক দলে এই জিনিসটা থাকে, একটা ডিক্টেটরিয়াল যখন পার্টি হয় তখন দেখবেন সবাই একমতে চলে। গণতান্ত্রিক যে কোনো দল, আপনি কংগ্রেস যখন ছিল, কংগ্রেসের দুটো গ্রুপ ছিল, দুটো মতামত ছিল। ভারতীয় জনতা পার্টি অনেক বড় পার্টি, সেখানে দুটো তিনটে গ্রুপ থাকে। তো কিন্তু যখন তারা, তখন কেউ গ্রুপ দেখে নামেন না, তখন যে আমাদের ক্যান্ডিডেট, সে পার্টির ক্যান্ডিডেট, যিনি পার্টির ফেস, যিনি লড়বেন, তারপরে সবাই লড়বে। আমার মনে হয় না এটা খুব একটা, মানে এটা একটা ছোটখাটো মানে একটা ঘটনা, একটা সাময়িক ঘটনা। পার্টি কর্মীরা সবাই একসঙ্গে থাকবে, এবং আমি বলছি একই কর্মী আপনি দেখবেন কালকে ধরুন কেউ আজকে একজনের সমালোচনা করছে, কালকে হয়তো তিনি ডাকলে তারা যাবেন। এবং তাদের মধ্যেও প্রত্যেকেই তো মানুষ, তাদের মধ্যে মনোমালিন্য হয়, আবার দেখবেন তারা সব একসঙ্গে যাচ্ছে। এটা পার্টি কর্মীদের মধ্যে, কারণ অনেক বড় সমস্যায় পশ্চিমবঙ্গে ভুগছে। আজকে এতগুলো ছেলেমেয়ের চাকরি চলে গেল, আরো বহু ছেলেমেয়ের চাকরি চলে যাচ্ছে, চারিদিকে মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, দুটো নিরপরাধ লোক যারা নাকি একদম সেকুলার কমিউনিস্ট পার্টির লোক, তাদের খুন করে দেওয়া হলো শুধুমাত্র হিন্দু বলে। সেখানে খুব বড় বড় সমস্যা পশ্চিমবঙ্গে এডুকেশন সিস্টেম ভেঙে পড়েছে। পশ্চিমবঙ্গে আজকে মেয়েদের, পশ্চিমবঙ্গে স্যালারি সবচেয়ে কম, পশ্চিমবঙ্গে আজকে আপনি দেখবেন পশ্চিমবঙ্গে ওয়ার্কিং আওয়ার্স সবচেয়ে বেশি, পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, সেটা আরজি করে আপনারা দেখতে পেয়েছেন। তো সেখানে মাঝে মাঝে দেখুন, সারা এক বছর একসঙ্গে থাকতে গেলে এক দুদিন তো একটু হয়, এটা মানে পার্টির নিচের লেভেলের কর্মীদের উপর খুব একটা ম্যাটার করবে না, তারা কিন্তু ঘুরে দাঁড়াবে। এবং আমি বলছি সব মিটমাট হয়ে যাবে খুব শীঘ্রই, এবং সবাই একসঙ্গে নামবে, মানে এটা নিয়ে আপনি মানে নিশ্চিত থাকতে পারেন। না, আরেকটা বিষয় যেটা, যে বারবার সকলে কিন্তু বিজেপির পক্ষ থেকেই এই যে জগন্নাথ মন্দিরকে, যেটাকে অবশ্য অফিসিয়ালি তৃণমূল সরকারের পক্ষ থেকে জগন্নাথ ধাম বলে চালানোর চেষ্টা করা হচ্ছে, মানে এই বিজেপি কিন্তু বারবারই হিন্দুত্ববাদী হিসেবে নিজেদেরকে যখন প্রকাশ করছে বা দেখানোর চেষ্টা করছে, সেখানে দাঁড়িয়ে তারা বারবার এই বিষয়টার বিরোধিতা করেছেন যে পুরীটাই একমাত্র শ্রীক্ষেত্র, পুরীটাই একমাত্র জগন্নাথ ধাম, এখানে কিন্তু কোনো জগন্নাথ ধাম নয়। অ্যাবসলিউটলি জগন্নাথ ধাম না, অ্যাবসলিউটলি জগন্নাথ ধাম না। কিন্তু ওই রাস্তার ধরুন, রাস্তার ধারে যদি একটা শনি মন্দির থাকে, রাস্তার ধারে যখন হনুমান মন্দির থাকে, এই আমাদের পাড়াতেই আছে, তো আমরা কি সেখানে দাঁড়াই না? আমরা সেখানে দাঁড়াই, সেখানে নমস্কার করি। বড় বড় দুটো কালী মন্দির আছে, আপনার এতে আছে, দক্ষিণেশ্বরে আছে, কালীঘাটে আছে। কিন্তু রাস্তার ধারে ধরুন একটা ছোট কালীবাড়ি আছে, আমরা কি সেখানে দাঁড়াই না? সেখানে নমস্কার করি। এটাও ঠিক সেরকম আর কি, এর বেশি কিচ্ছু না। এটা ধাম তো নয়, ধাম তো চারখানা ধাম, এর বাইরে কোনো ধাম নেই। এটা উনি বানিয়েছেন, উনি নাম দিয়েছেন, উনি তো সবকিছুই নাম দেন উনি, ওনার চিফ মিনিস্টারের নাম দেওয়া নিয়ে কোনো ইয়ে হয় না। আর ওই লোকে যখন প্রণাম করতে যায়, উনিও সেরকম প্রণাম করতে গেছেন একটা মন্দিরে, উনি মেদিনীপুরের লোক, মেদিনীপুরের মন্দির হয়েছে, প্রণাম করতে গেছেন, এর বেশি কিচ্ছু না। মানে আমি বলছি এর বেশি তৃণমূলের যারা কর্মী আছে তাদের উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই। এবং
আমাদেরও যারা আছেন তাদেরও দুঃখ পাওয়ার কিছু কারণ নেই, সবাই একসঙ্গে আগামী দিনে এগোবো। প্রত্যেকে খুব ভালো ফাইট করছেন। আপনি দেখুন সুকান্ত বাবু সেন্ট্রাল মিনিস্টার, তিনি ওখান থেকে এসে দেখুন ভীষণভাবে দৌড়াদৌড়ি করছেন। তারপর আপনার এই শুভেন্দু বাবু তো রোজ আজকে এই জেলা ওই জেলা দৌড়াদৌড়ি করছেন। দিলীপ বাবু, আমি পরে আপনাকে বলবো, দিলীপ বাবু যেদিন ওই দাঙ্গা হয় সেদিন মুর্শিদাবাদে ছিলেন। সবাই যে যার নিজের, সৌমিত্র বাবু খুব ভালো সংগঠনের মানুষ, প্রত্যেকের আজকে তাদের মধ্যে কখনো একটা দুঃখ হয়, আমাদের দল তো বেশ কিছুদিন ভালো সব রেজাল্ট করছে না, কিছু ফ্রাস্ট্রেশন সবার মধ্যে আছে। হ্যাঁ, তার মধ্যে থেকে মাঝে মাঝে তো নিজের ঘরে ভাই বোনেদের মধ্যে হয়ে যায়, সেরকম হয়েছে, সবাই এক হয়ে যাবে, ওর চিন্তা নেই। শুধু কথা যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই মানে মুখ্যমন্ত্রী হাতে মানে মুখ্যমন্ত্রীকে কিন্তু বারবার বিজেপির পক্ষ থেকে দোষী সাব্যস্ত করা হয়েছে যে হিন্দু নিধনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর প্রচ্ছন্ন প্রশ্রয় রয়েছে, বা হিন্দুদের যে আজকে উৎপীড়ন হচ্ছে মুসলিমদের হাতে, তাতে মুখ্যমন্ত্রীর প্রচ্ছন্ন প্রশ্রয় আছে, এবং সেই প্রশ্রয়ের নাম দুধেল গাই। সেখানে দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী হঠাৎ করে সরকারি মানে পাবলিক ট্যাক্সের টাকায় একটা মন্দির তৈরি করলেন, সেটাকে ধাম নাম দিলেন, যেটাকে কোনোভাবেই সংবিধানের মানে সংবিধান সম্মত বলে মনে করা যায় কিনা তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। সেখানে দাঁড়িয়ে আজকে দিলীপ বাবু গেলেন এবং তিনি বলছেন যে আমি জগন্নাথ মন্দির উদ্বোধনে এসেছি, তা নিয়ে বহু তর্ক বিতর্ক হচ্ছে, তবে ভগবানকে তর্কের উপরে রাখা উচিত। অদ্ভুত বিষয়, আমি কেন ভগবানের কাছে এসেছি তা নিয়েও প্রশ্ন। আমি ছোট থেকেই ভগবানের নামে কাজ করে চলেছি, আমি বিশ্বাস করি মন্দির যেই তৈরি করুন ভগবান সবার। পশ্চিমবঙ্গে সবকিছুতেই রাজনীতি চলছে। যে মানুষটাকে বারবার বিজেপির পক্ষ থেকে অ্যাকিউজ করা হচ্ছে যে তিনি হিন্দুত্বের বিরোধিতা করছেন বা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে আজকে আতঙ্কের কারণ হয়ে উঠছেন, আজকে তার আমন্ত্রণে যখন দিলীপ বাবু ভগবানের কাছে গেলেন, সেখানে কি তিনি এটা একটা প্রশ্নের জন্ম দিলেন না? দেখুন, একটা কথা বলছি, ওই রাস্তার ধারে যেরকম, আমি আবার বলছি, একটা মন্দির থাকলে মানুষ যেমন গিয়ে নমস্কার করে, কালকে দিলীপবাবুর যাওয়াটা আমি এর বেশি কিছু মনে করি না। এই মন্দিরে কোনো গুরুত্ব নেই, একটা কালচারাল সেন্টার নামে বানিয়েছি, এটা ওটা করে কোথা থেকে টাকা পয়সা জোগাড় করে। আপনি যেটা বলছেন, একদম যে প্রশ্নটা করলেন একদম ঠিক। পশ্চিমবঙ্গের এবং মানুষ কালকে দুঃখ পেয়েছেন ওই কারণেই। গতকাল ধরুন যারা কিছু মানুষ ধরুন সমালোচনা করেছেন এটসেট্রা, তারা কিছুটা দুঃখ পেয়েছেন এই কারণেই যে এখানে যেখানে মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, হিন্দু ধর্ম পালন করতে দেওয়া হচ্ছে না, সরস্বতী পুজো করতে গেলে কোর্টে যেতে হচ্ছে, দুর্গাপুজোর জন্য কোর্টে যেতে হচ্ছে, যেখানে নাকি একটা রাম মন্দিরের আপনার রামনবমীর মিছিলের জন্য, সেইখানে উনি যাওয়াতে মানুষ দুঃখ পেয়েছেন। ওনার মতামত হচ্ছে যে রাস্তার ধারে তো একটা এমনি শনি মন্দির থাকলে, আমরা জিজ্ঞেস করি না শনি মন্দির, কিন্তু এখন দেখবেন যত শনি মন্দির রাস্তার ধারে সব তৃণমূল কংগ্রেস দখল করে নিয়েছে। তার মানে কি আমরা শনি মন্দিরে গিয়ে নমস্কার করি না? ওখানে কি আমরা প্রণামী দিই না? আমাদের এই পাড়ার মোড়ে যে শনি মন্দিরটা আছে, এই তৃণমূল কংগ্রেস দখল করে নিয়েছে। কিন্তু ওই শনিবার হলে আমরা ওখানে যাই, গিয়ে ওখানে প্রসাদ নিই। সেরকমই মানে এখানে মানে রথ বা পদ বা মূর্তি দেবতা নয়, দেবতা আসল যে ভগবান তিনি দেবতা। এখানে মমতা ব্যানার্জির কোনো গুরুত্বই নেই, ঠিক আছে। তবে একটা জিনিস মানুষ দুঃখ পেয়েছে, যেহেতু মানে আজকের দিনে মমতা ব্যানার্জি পরিবেশটাকে এতটা মানে কলুষিত করে রেখেছেন, রাজনৈতিক এবং সামাজিক পরিবেশ, যেভাবে আমাদের মানুষদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের উপর কেস দেওয়া হচ্ছে, এক একজন নেতার উপর 100টার উপর কেস, এক একজন নেতার প্রোগ্রাম করতে গেলে সেটা পুলিশ বন্ধ করে দিচ্ছে, সেখানে মানুষ দুঃখ পেয়েছে। তাই মানুষ কিছু লোকে তো বাবারও সমালোচনা করে, কাকারও সমালোচনা করে, দাদারও সমালোচনা করে, সেই সমালোচনা মানুষ করেছে, সব ঠিক হয়ে যাবে আগামী দিনে আমার ধারণা। দিলীপ বাবু বলছেন যে আমার দলের কর্মীরা কেউ কেউ খুব কষ্ট পেয়েছেন দেখছি, ভাবছেন সুইসাইড করবেন কিনা। তাদের বলছি বিজেপি করতে গেলে হতাশায় ভুগলে চলবে না, চোখের জল ফেলবেন না। আমরা রক্ত দিয়ে দলটাকে বাংলায় এই জায়গায় এনেছি, বিজেপির কর্মীরা ভয় বা সন্দেহ করে না। যেদিন থেকে দলে এসব ঢুকেছে সেদিন থেকে পিছনের দিকে এগোচ্ছে। উনি কি বিশেষ কারোর কথা বলে কোনো বিশেষ ইঙ্গিত দিতে চাইলেন? দেখুন, নো কমেন্ট, আপনি নেক্সট কোশ্চেনে আসুন। কিন্তু একটা কথা আমি বলছি যে মানে উনি যেহেতু নাম বলেননি, আমার পক্ষে কিছু বলা সম্ভব না। কিন্তু ঠিক আছে, যারা পুরনো তাদেরও একটা গুরুত্ব আছে, পুরনো সাকসেসফুল। আবার যারা নতুন, যারা এসছে, তারা না হলে দল কি করে বৃদ্ধি পাবে? দুদলেরই গুরুত্ব আছে। মানে যেমন যারা, আমি বলছি যেমন যারা পুরনো, দিলীপ বাবুর একটা বড় ভূমিকা আছে দলে। শুভেন্দু বাবু, উনি দেখুন, উনি 3-4টে মন্ত্রিত্ব ছেড়ে উনি আমাদের দলে এসছেন, ঠিক আছে, ওনারও গুরুত্ব আছে। ইনি তো অনেকদিন ধরে আছেন, সৌমিত্র বাবু বা ধরুন এটসেট্রা, বা ধরুন উনি যা অধ্যাপক ছিলেন, সংঘ থেকে এসছেন আমাদের সুকান্ত বাবু, তো এক একজন এক জায়গা থেকে এসছেন। তো কুরুক্ষেত্র যুদ্ধে তো মানে এক একজন এক এক রাজা এক এক জায়গা থেকে এসছেন, একসঙ্গে ধর্মযুদ্ধ করেছেন, সবাই একসঙ্গে ধর্মযুদ্ধ করবে। আমি বলছি মাঝে মাঝে মনে দুঃখ হয়, মানুষ বলে ফেলে তো এনারা বড় নেতা, আমি এর বেশি আর কি বলবো। কিন্তু আমি বলছি আসল যুদ্ধের সময় সবাই এক হয়ে যাবে।
আপনি যদিও বিষয়টাকে এড়িয়ে গেলেন, কিন্তু তার জন্য যাই হোক সেই বিষয়টা আপনি প্রশ্ন করছি না, কিন্তু অন্য আরেকজনের প্রশ্ন করতেই হচ্ছে। তিনি হচ্ছেন তথাগত রায়। তথাগত রায় আমাদের আমাদের ক্যাম্পেইন কলিং এর ক্যামেরাতেই তিনি দিলীপ ঘোষকে নিয়ে একটি মন্তব্য করেছেন, এবং সেই মন্তব্যটি আপনারা ক্যাম্পেইন কলিং এর এই তথাগত রায়ের যে লেটেস্ট ভিডিও সেটা দেখলে দেখতে পাবেন। এবং তিনি এর পরেই একটা ফেসবুক পোস্ট করেন দিলীপ ঘোষের এই পদক্ষেপ নিয়ে, এবং সেখানে তিনি বলছেন দিলীপকে রাজ্য সভাপতির পদে বসানোটাই ভুল হয়েছিল। দিলীপের শিক্ষাগত যোগ্যতা নিয়েও এবার প্রশ্ন তুলেছেন তিনি, এবং বলছেন যে 2019 সালে 3 উপনির্বাচনে শূন্য পেয়েছিল বিজেপি। দলের কর্মীরা যখন মার খেতেন তখন দিলীপ ঘোষ নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরতেন। এরপরে তিনি ব্যাপারটাকে শেষ করেছেন, লেখাটাকে শেষ করেছেন এই বলে যে বৃদ্ধ অবসরভোগী আমি দিলীপের সুখী দাম্পত্য জীবনের কামনা করি। পাশাপাশি দলকে সতর্ক করেছেন যে এই ভুল যেন দল আর কখনো না করে। তথাগত রায় তো একজন অত্যন্ত বয়োজ্যেষ্ঠ এবং দলের অনেক দিনের পুরনো কর্মী ছিলেন। তো সেখানে দাঁড়িয়ে আজকে তিনি যে হতাশার কথা বললেন, তিনি যে কথাগুলো বললেন, এই বিষয়ে নিয়ে কি বলবেন? দেখুন, প্রথমত সচিন তেন্ডুলকার ক্লাস 10 পাস, কিন্তু সচিন তেন্ডুলকারের সার্টিফিকেট কিন্তু ক্লাস 10 পাস নয়। তিনি আজকে ভারতরত্ন, তাকে ভারতরত্ন দিয়েছেন। তাহলে আপনি বলবেন যে উনি 10 পাস কেন ওনাকে ভারতরত্ন দিয়েছেন? উনি যেখানে খেলতে গেছেন, যে খেলাটা উনি খেলেছেন সেটাই ওনার। উত্তম কুমার তো 12 পাস বোধ হয়। আপনি উত্তম কুমারকে কি 12 পাস হিসেবে ইয়ে করেন? উত্তম কুমার মানে আমাদের যাকে বলে মানে মোর দ্যান এ ডিলিট, মানে একটা মানে সংস্কৃতিকে একটা জায়গায় নিয়ে গেছেন। উত্তম কুমার মারা যাওয়ার পর বাংলা সংস্কৃতি ভেঙে পড়েছে। ফলে মানুষের আলটিমেট জিনিস হলো কোয়ালিফিকেশন না। আমরা সুব্রত ভট্টাচার্য বা মনোরঞ্জন ভট্টাচার্য বা ভাস্কর গাঙ্গুলি এদের আমরা জানার চেষ্টা করেছি এদের কার কি কোয়ালিফিকেশন। এরা যদি পড়াশোনা করার চেষ্টা করতে তাহলে হয়তো খেলাধুলো করতে পারতেন না। ফলে কোয়ালিফিকেশন ম্যাটার করে না, আলটিমেটলি মানে সাকসেসই শেষ কথা। এবং সেক্ষেত্রে কিন্তু আমি ওনাকে খুব শ্রদ্ধা রেখে বলছি, মানে তথাগত বাবুর থেকে যোজন মাইল এগিয়ে দিলীপ বাবু। দ্বিতীয়ত হচ্ছে পরে কাকে সভাপতি করবে এটসেট্রা, সেটা তো আমাদের কারো বলার নাই, সেটা কেন্দ্রীয় দল বা দল ঠিক করবে এটসেট্রা, সেটা নিয়ে আমার মন্তব্য করার কিছু নেই। হ্যাঁ, আর এইটুকুই বলতে পারি, মানে দল ওনাকে সভাপতি করে ভুল করেনি একটা টাইমে। তারপর দল চলছে দলের মতো, এবং এখন তো দল দেখুন 40% ভোট পাচ্ছে পরপর 3টে ইলেকশনে। শুভেন্দু বলছে আমরা বলতে পারি না এর কোয়ালিফিকেশন আছে, এই করে বলতে পারি না। আপনি একটু আগে বললেন যে দিলীপ বাবু নাকি গিয়েছিলেন মুর্শিদাবাদে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে মুর্শিদাবাদে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে, তারপরে ওখানে যাওয়ার মানে তো হিন্দুদেরকেই আবার অপমানের শিকার করা বা অবজ্ঞা করা, তাই না? কি দেখুন, যেদিন মুর্শিদাবাদে দাঙ্গা হয় সেই দিন মুর্শিদাবাদে গেছেন দিলীপ বাবু। দিলীপ বাবুর পথ আটকে দেয় ফারাক্কা ক্রস করার সময়, ওনার পথ আটকে দেয় দুধের গাড়িটা। দিলীপ বাবু সেই সময় বিএসএফ কে নিয়ে যান, এবং তখন গ্রামের পর গ্রাম জ্বলছে। দিলীপ বাবু বিএসএফ কে গ্রামে ঢুকিয়ে, ওনাকে গ্রামে ঢুকতে দেওয়া হয়নি সেদিন, কিন্তু উনি বিএসএফ কে গ্রামে ঢুকিয়ে চলে আসেন, যেটা কোনো নিউজ পেপার, আজকে যে বিভিন্ন নিউজ পেপার বা বিভিন্ন ইউটিউব চ্যানেল যারা নাকি ওনার মানে বিয়ে করা নিয়ে পর্যন্ত সমালোচনা করছে, তারা কেউ এই খবরটা করেনি। ফলে যখন এই কর্তব্যটা করার তখন উনি করেছেন। এবার কালকে আমি বললাম তো, কালকে উনি যেটা গেছেন, সুকান্ত বাবু তো আপনি বললেন, সুকান্ত বাবু বলেছেন, সুকান্ত বাবু স্ট্যান্ডই দলের স্ট্যান্ড, এবং তাছাড়া লোকজন দুঃখ পেয়েছে। ঠিক আছে, এটা ঠিক আছে, মানুষ দুঃখ পেয়েছে, মানে ওনার যারা কর্মী, যাদের উনি এতদিন বলেছেন লড়াই করো এটসেট্রা, যেহেতু, এবং এটা মহারাষ্ট্র হলে দুঃখ পেত না, এটা যদি কেরালায় হতো ইভেন মানুষ দুঃখ পেত না। যেহেতু পশ্চিমবঙ্গের পুরো রাজনৈতিক পরিস্থিতি বিষিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি, সেই জন্য দিলীপবাবুর কালকের কাজে বহু কর্মীরা দুঃখ পেয়েছেন যে দিলীপদা না গেলে হয়তো ভালো করতেন। এবং আমি আপনাকে এই প্রসঙ্গে আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই সুদীপ্তদা, যে একটা দল তো একজন মাত্র মানুষকে নিয়ে হয় না, সেখানে প্রচুর কর্মী বা সমর্থকদের সমর্থন থাকে, তাদের চোখের জল থাকে, তাদের রক্তও থাকে। যেটা দিলীপ বাবু নিজে বলেছেন যে এই রাজ্যে এই দলটাকে আনতে গিয়ে আমাদের অনেক রক্ত ঘাম ঝরাতে হয়েছে। সেখানে দাঁড়িয়ে কোনো একজন নেতা যার প্রতি মানুষের প্রচুর আস্থা, তার একটা এ ধরনের পদক্ষেপ যেটা দলের কর্মী সমর্থকদের আশা বা ভরসা সবটা ভেঙে দেয় বা তাদেরকে দুঃখ দেয়, এই পদক্ষেপগুলো নেওয়ার আগে কি এই সমস্ত নেতারা একবারের জন্য ভেবে দেখেন যে দল তার জন্য কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে, বা পরবর্তীকালে যে ভোট আসবে সেই ভোটে কতটা এর প্রভাব পড়তে পারে? দেখুন, আমার বিশ্বাস যে এতে পার্মানেন্ট কোনো ক্ষতি হবে না। একটা ইনস্ট্যান্ট একটা ঝটকা বহু কর্মীর মধ্যে একটা লাগবে যে দিলীপবাবু গেলেন, যেখানে আমাদের উপর মমতা ব্যানার্জি এরকম ফলস কেস দিচ্ছে এটসেট্রা।
পার্মানেন্ট কোনো ঝটকা লাগবে না, কিছুদিন মধ্যেই সব ঠিক হয়ে যাবে, দেখবেন সবাই একসঙ্গে নামছেন। আমি খুব আত্মবিশ্বাসী যে আগামী দিনে দেখবেন যত বড় নেতারা আছেন সব একসঙ্গে নামবেন, এবং এই পশ্চিমবঙ্গে যে সরকার চলছে এদের ফেলে দিতে এরা মানে সর্বতভাবে একসঙ্গে কাজ করবেন। আমি লিখে দিচ্ছি আপনাকে, আর কয়েক মাসের মধ্যে দেখবেন যে এরা সবাই একসঙ্গে নেমে এবং সব মনোমালিন্য সবার, এখন দেখুন আমরা দিনের পর দিন একে তো সাফল্য পাচ্ছি না, আমাদের ভোট করতে দেওয়া হচ্ছে না, বুথে বসতে দেওয়া হচ্ছে না, এটসেট্রা, ফলস কেস দেওয়া হচ্ছে, তারপর বিভিন্নভাবে ম্যানিপুলেট করা হচ্ছে। তো যে জন্য মানুষের একটা দুঃখ আছে, এই আছে, তার মধ্যে উনি কাল গেছেন, সেটা নিয়ে কিছু আমাদের কার্যকর্তার একটা আছে, একটা ক্ষোভ এসছে এটসেট্রা, কেউ ক্ষোভের বহিঃপ্রকাশ করেছেন, দুপক্ষ থেকেই হয়েছে সেটা। কিন্তু এটা পার্মানেন্টলি এটা চলবে না। আমি বলছি যখন আগামী দিনে এই জিনিসটা কিন্তু এক হয়ে যাবে, মানে এটা সবাই এক হয়ে সবাই একসঙ্গে লড়বে, আমার দৃঢ় বিশ্বাস। সুদীপ্তদা, আরেকটা প্রশ্ন যে দিলীপ ঘোষকে বিজেপির রাজনৈতিক সৌজন্যের কথা দিলীপ ঘোষ কালকে মনে করিয়ে দিয়েছেন। একটু আগে আপনি যেটা বলছিলেন যে এই রাজনৈতিক সৌজন্য কিন্তু ভারতের অন্যান্য রাজ্যগুলোতে যথেষ্ট পরিমাণে দেখা যায়, কিন্তু আমাদের রাজ্যেই সেটা একেবারে বিরল হয়ে গেছে কিছু কারণে, কিছু রাজনৈতিক কারণে সেগুলো বিরল হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে দিলীপ ঘোষ এতটা রাজনৈতিক সৌজন্য দেখালেন এবং তিনি বলছেন যে আমি যে পার্টি করি সেই পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের পা ছুঁয়ে প্রণাম করে গেছেন, সেই পার্টি থেকে আমি বিলং করি। এরপরে তিনি নওয়াজ শরীফের নাতনির বিয়েতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাওয়া নিয়েও বলেছেন যে তিনি প্রোটোকল ভেঙে সেখানে গিয়েছেন, তাকে আশীর্বাদ করে এসেছেন। তো সুতরাং সেই পার্টি, এটাই বিজেপি, এরকমই হচ্ছে বিজেপির রাজনৈতিক সৌজন্য। আমার প্রধান প্রশ্নটা এইখানে যে রাজ্যে রাজনৈতিক সৌজন্য বিষয়টা প্রায় এখন অলীক কল্পনা হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে এই রাজনৈতিক সৌজন্য দেখানোটা অত্যন্ত চোখে লাগার মতো বিষয় প্রথমত। দ্বিতীয়ত আরেকটি বিষয় যে ইমামদের নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিটিং করেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে দাঁড়িয়েও কিন্তু তিনি প্রধানমন্ত্রীকে একটা ইসলামিক নামে ডেকেছিলেন, তারপর তিনি বললেন না আমার ভুল হয়ে গেছে, ভুল সংশোধন করে তিনি বললেন যে তিনি এখন দুবাইতে গেছেন, তিনি যদি দুবাইতে গিয়ে ইসলাম ধর্মাবলম্বীদের সঙ্গে বসে কথা বলতে পারেন, তাদের সঙ্গে এক থালায় বসে খেতে পারেন, তাহলে আমি যদি খাই সেখানেই কেন প্রশ্ন ওঠে। প্রশ্নটা এইখানেই যে সেদিনকে মুখ্যমন্ত্রীর গলার স্বর সুর আর আজকে দিলীপ বাবুর বক্তব্যের সুর, দুটোর মধ্যে খুব মিল পাওয়া যাচ্ছে। এটা কি অন্যরকম কিছু ইঙ্গিত করছে না? না না না, ঘটনাটা সেটা নয়। প্রথমত প্রধানমন্ত্রী মিডল ইস্টের সঙ্গে প্রথম থেকেই ভালো সম্পর্ক রেখেছেন। আমরা কোনোদিন বলিনি যে মুসলিমরা আমাদের শত্রু, কিন্তু যারা নাকি বিশ্বাস করে যে জিহাদি ছাড়া আর কারো বেঁচে থাকার অধিকার নেই, যেমন আপনার এই কাশ্মীর নিয়ে পরে একদিন একটা ইন্টারভিউ করুন, সেদিন আমি আপনাকে পুরোটা বলবো। কাশ্মীরের প্রত্যেকটা লোক বিশ্বাস করে যে আমরা যারা কাশ্মীরি মুসলিম আছি তারা বাদে সবাইকে আমরা শেষ করে দেবো। সো এখানে একটা ফাইন নাই। এবং আমি বলছি আজকে ধরুন মোহাম্মদ বিন সালমান যদি না থাকতো তাহলে হয়তো সৌদি আরবে গিয়ে উনি ওই সৌজন্যটা দেখাতেন না যেটা আজকে মোদীজি দেখাচ্ছেন। তো এগুলো সময় আছে, এবং ঠিক এখন ঘটনা হচ্ছে যে ফলে আর মমতা ব্যানার্জি মুসলিমদের সঙ্গে যেটা করছেন সেটা সম্পূর্ণ ভোটের জন্য, এর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য নেই, সম্পূর্ণ ভোটের জন্য। একসময় আপনি জানেন যে সংসদে উনি এদের তাড়িয়ে দেওয়ার জন্য ওই কাগজ ছুড়ে মেরেছিলেন। দিলীপবাবু গতকাল যেটা গেছে সেটা তার সঙ্গে ভোটের রাজনীতির কোনো সম্পর্ক নেই, তাদের কোনো সম্পর্ক নেই। আবেগপ্রবণ মানুষ হয়তো চলে গেছেন, এবং আমি আবার বলছি উনি চলে গেছেন, আমরা অনেকে দুঃখ পেয়েছি এর জন্য। কেউ শান্তভাবে সমালোচনা করেছে, কেউ একটু চড়া ভাষায় সমালোচনা করেছে, উনি আবার রিটেলিয়েট করেছেন। আমি কে ঠিক কে ভুল আমি তার মধ্যে যাচ্ছি না এই ব্যাপারটা, এটা কারণ ওনার বিচার করার ক্ষমতা আমার মধ্যে নেই। ওনার বিচার করবেন নাড্ডাজি, ঠিক আছে, আমার তো সেই রায়, উনি সভাপতি, দলের সর্বভারতীয় সহসভাপতি ছিলেন, ঠিক আছে। তো কিন্তু যদি দলের রুল থাকে, এবং আমি বলছি এই পুরো বিতর্কে সুকান্তবাবু যেটা বলেছেন সেটা দলের স্ট্যান্ড, ঠিক আছে, এবং দল যেটুকু ভাববে সেটুকু, এর বেশি ভাবার আমার কিছু নেই। কিন্তু একটা কথা বলছে, সৌজন্য সারা পৃথিবীতে সবসময় থাকে। গতকাল যেটা হয়েছে সেটাও সৌজন্য। মানুষ দুঃখ পেয়েছে এই কারণে, কারণ মমতা ব্যানার্জি সৌজন্যের কোনো ধার ধারেন না। উনি ওনার মিটিং হয় সেটাকে পার্টির মিটিং করে দেন, অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং। মমতা ব্যানার্জি ওনার কোনো অনুষ্ঠানে কোনো বিরোধী দলের নেতাদের ডাকেন না। কালকে কেন ডেকেছেন আমি জানি না। কোনোদিন কোনো অনুষ্ঠানে উনি কোনো বিরোধী নেতাকে ডাকেন না। এমনকি রেলের কাজ সেটা উনি নিজে গিয়ে ফিতে কেটে দিয়ে চলে আসেন, সেন্ট্রাল গভর্নমেন্টের বা লোকাল এমপিকে উনি ডাকেন না। সেই জন্য মানুষ দুঃখ পেয়েছে। এবার এটা রিকনসাইলেবল, এটা রিকনসাইল করা হবে। আগামী দিনে সবাই একসঙ্গে বসে একসঙ্গে চলবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।
দিলীপ ঘোষ জানাচ্ছেন তার কিন্তু দলের মধ্যেই, দলকে নিয়েই তার সন্দেহের কথা তিনি বলেছেন। তিনি বলছেন যতদিন দলের সন্দেহ ছিল না ততদিন দল এগিয়েছে, এবার যখন থেকে অপসংস্কৃতি ঢুকেছে পার্টি তখন থেকে পিছোচ্ছে। এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ নাম না করে কটাক্ষ করেছেন বর্তমান রাজ্য সভাপতি সুকান্তকে, এবং মনে করিয়ে দিয়েছেন তিনি বিজেপির রাজ্য সভাপতি থাকার সময় 2021 সালে বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত সর্বাধিক আসন পেয়েছে বিজেপি। তিনি বলছেন 2021 সালে বিজেপি তৈরি হয়নি, 257 জন শহীদ হয়েছেন, কারণ আমার সময় তারা প্রাণ দিয়েছেন, এর ফলে 77টা আসনে জিতেছি। আজ 1 ডজন বিধায়ক চলে গিয়েছেন আমাদের ছেড়ে, সাংসদ চলে গিয়েছেন। এই কথাগুলোকেও তো একেবারে ফেলে দেওয়ার মতো কথা নয়, যেগুলো আজকে দিলীপ ঘোষ বলছেন। দেখুন, ঘটনা হচ্ছে যে আমি বলছি তো, ওনার সময় সাফল্য এসছে, এটাও ঠিক। যেমন তেমন আজকে যারা কাজ করছে রাজ্য সরকারের, রাজ্য বিজেপির হয়ে, তারাও ভীষণ পরিশ্রম করছেন। অত্যাচার অনেক বেড়ে গেছে, আজকের দিনে অত্যাচার অনেক বেড়ে গেছে। আজকের দিনে ভোটের ক্ষেত্রে আরো বেশি অত্যাচার করা হচ্ছে, আরো মানুষকে ইয়ে করতে। ফলে আমি কোনো এক্সকিউজ দিচ্ছি না, মানে আমি বলছি, আমি ওনাকেও ক্রেডিট দিচ্ছি, আজকে যারা আছে তাদেরও ক্রেডিট দিচ্ছি। এবং আজকের পরিস্থিতি আরো মানে জোরে মানে ইয়ে হয়ে গেছে। যেমন ধরুন 2021-এ আমরা যে হারি, অনেক ক্ষেত্রে অনেকে একে ওকে দোষ দেয়। কেউ দিলীপ বাবুকে দোষ দেন, কেউ একে দোষ দেন, কেউ বলে তৃণমূল থেকে যারা এসছে তারা দায়ী। আমি মনে করি আমাদের একটা জায়গায় আমরা বেশি ভুল করেছিলাম, যে ওরা প্রত্যেকটা মুসলিম ইমামকে গিয়ে ওরা টাকা পয়সা খাইয়েছে, এবং খাইয়ে ওরা তাদের বলেছে তোমার কমিউনিটির লোককে আমার ভোট দাও। কারণ দেখুন 2016-তে আমি অ্যানালিসে আসছি, আমি এই বিতর্কে আসছি না। 2016-তে মুর্শিদাবাদ মালদা থেকে তৃণমূল কোনো ভোট পায়নি, মানে কোনো সিট পায়নি। 2021-এ সবকটা সিট পেলো, যেটা আমাদের মানে চিন্তা ভাবনার বাইরে ছিল। আমরা ভাবতে পারিনি যে সিপিএম কংগ্রেস পুরোপুরি তাদের ভোটটাকে ট্রান্সফার করে দেবে তৃণমূলকে। এই যে সিপিএম কংগ্রেস পুরো ভোটটা নো ভোট টু বিজেপি করে ট্রান্সফার করে দিল, এটা আমাদের আয়ত্তের বাইরে ছিল, মানে আমরা ব্যাপারটা ভাবতে পারিনি। ফলে আমি বলছি 21-এর মানে আমাদের এগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করি, আগের দিকে এগিয়ে যাই। এবং আমার মনে হয় মানে 24-এও দেখুন আমরা যখন নেমেছি, এগেইন মুসলিম ভোট একদম কমপ্লিটলি এক হয়ে গেছে। তার সঙ্গে প্রত্যেকটা মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, তারা এমন ভাবে খেলেছে যাতে নাকি হিন্দু এরিয়ায় আমাদের ভোটটা সিপিএম এবং কংগ্রেস ভেঙে দিতে পারে। আমরা সেই জায়গাগুলোকে ডিপেন্ড করতে পারিনি। তো তার মানে এই না যে আমাদের যারা নেতা, আমাদের যারা কর্মী, তাদের কোনো খামতি আছে, ঠিক আছে। ফলে ব্যাপারটা মানে অ্যানালিসিস করবো, আগামী দিনে আমরা একসঙ্গে এগোবো, আগামী দিনে অ্যানালিসিস করে আমরা এগুলোর জায়গা আছে আমাদের, মানে ঠিক আছে। এবং আজকের যারা তারা ব্যর্থ, আগে সফল ছিল বা আগের ব্যর্থ আজকে সফল ছিল, আমি এই বিতর্কে যাচ্ছি না। পরিস্থিতি আসে, হয়তো আমার থেকে ভালো আমার প্রতিপক্ষ খেলেছে, সেই জন্য আমি হেরে গেছি। একটা শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে দিলীপ ঘোষ স্পষ্ট করে বলে দিয়েছেন যে তিনি বিজেপি ছাড়ছেন না, এবং তার কথায় কিছু লোক হয়তো চাইছে যে পার্টি আমি যদি ছাড়ি তাহলে জায়গাটা খালি হয়ে যাবে, কিন্তু সেই সুযোগ নেই। আমাদের লক্ষ্য পশ্চিমবঙ্গে যতদিন না রাজনৈতিক পরিবর্তন হচ্ছে এই লড়াই চলবে। দিলীপ ঘোষের এটা বক্তব্য, কিন্তু দিলীপ ঘোষ যাই বলুন না কেন সেই কথায় চিড়ে ভিজছে না। এবং একাংশের মানে কর্মী সমর্থকরা মনে করা শুরু করেছেন, বা সাধারণ মানুষও মনে করা শুরু করেছে যে এই সব কথাই এখন হচ্ছে গিয়ে ছেলে ভুলানো গল্প। আসলে পদ্ম থেকে জোড়াফুলমুখী হচ্ছেন দিলীপ, এবং এই নিয়ে কিন্তু বিতর্ক তুমুল ভাবে চলছে। সাধারণ মানুষ বিশ্বাস করতে মানে রাজি হচ্ছে না যে দিলীপ ঘোষের গতকালের যে পদক্ষেপ, তারপরে দিলীপ ঘোষ আর পদ্ম ফুলে থাকবেন বলে। আপনার কি মত? আমার দৃঢ় বিশ্বাস আজও যে দিলীপ বাবু বিজেপি ছেড়ে বেরোবেন না, বিজেপি তৃণমূলে জয়েন করবেন না। এবং আমার আরো দৃঢ় বিশ্বাস যে আর কয়েক মাসের মধ্যে দিলীপ বাবু, শুভেন্দু বাবু, সুকান্ত বাবু, এনারা সবাই একসঙ্গে নামবেন। এবং এই সরকার, এই যে অপদার্থ সরকার, এই যে দুর্নীতির সরকার, এই যে মানে বেঙ্গলকে পিছিয়ে নিয়ে যাওয়ার সরকার, এই সরকারকে একদম টেনে নবান্ন 14 তলা থেকে নামিয়ে একদম কালীঘাটে গিয়ে স্নান করিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়ে আসবেন। এবং এই কাজটা এনারা তিনজনই একসঙ্গে করবেন। আপনি আজ থেকে 6 মাস পর মিলিয়ে নেবেন, 6 মাস পর দেখবেন সবাই এক হয়ে গেছে। সবাই সাধারণ মানুষের কথা ভেবে সবাই এক হবেন। প্রত্যেকে নিজের নিজের কিছুটা জায়গা ছেড়ে, কিছুটা স্পেস ছেড়ে প্রত্যেকে একটা জায়গায় আসবেন। এবং আমি বলছি যে 26-এ তৃণমূল কংগ্রেস শেষ, এটা আপনি লিখে রাখুন। আপনি